আজকে আমরা দশম শ্রেণীর বাংলা বিষয়ের আফ্রিকার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই যে কবিতাটি তোমাদের রয়েছে, এই সম্পূর্ণ কবিতাটি আমরা পড়ব এবং এই কবিতার বিষয়বস্তু, নামকরণ ও গুরুত্বপূর্ণ 1 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর মানে প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো এবং এখানে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করছি, প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করো এবং প্র্যাকটিস করো। তবে সম্পূর্ণ কবিতাটি তোমরা খুব ভালোভাবে কয়েকবার রিডিং পড়ে নেবে। তারপর এখানে যে প্রশ্ন উত্তরগুলো সম্পর্কে আলোচনা করা হচ্ছে এবং বিষয়বস্তুর নামকরণ, এগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করো। তাহলে এই অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নই পরীক্ষার দিক, অর্থাৎ এই কবিতা থেকে যে প্রশ্নই দিক, তার উত্তর তোমরা কিন্তু খুব সহজেই লিখতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 10-এর বাংলা আফ্রিকা এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। প্রথমে আমরা কবিতাটি একবার পড়ে নেব, তারপর এই কবিতার বিষয়বস্তু, নামকরণ আর গুরুত্বপূর্ণ 1 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর মানের প্রশ্নোত্তরগুলো দেখব। তো দেখো, এটা হচ্ছে তোমাদের আফ্রিকা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্লাস 10-এর। তো কি বলা হচ্ছে এখানে দেখো, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষী নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকান, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। এরপর দেখো, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। আয় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে পাশপাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল, এসো যুগান্তরের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। তো এই হচ্ছে তোমাদের আফ্রিকা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্লাস 10-এর সম্পূর্ণ কবিতাটি আমরা রিডিং এখান থেকে পড়ে নিলাম। এরপর এই কবিতার বিষয়বস্তুর নামকরণ এবং গুরুত্বপূর্ণ 1 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর মানে প্রশ্ন এবং তার উত্তরগুলো আমরা দেখে নেব। এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, পেইড কোর্সের মধ্যে কিন্তু দেওয়া থাকবে। ওকে, তো দেখো অ্যাপটি তোমরা গুগল প্লে স্টোরে গেলে কিন্তু পেয়ে যাবে, সহজ লেসন লিখে সার্চ করবে তাহলে কিন্তু অ্যাপটিকে পাবে। যারা প্রথম ইনস্টল করছো তারা কিন্তু রেজিস্টার করে নেবে, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি দেবে এবং একটা তোমরা এখান থেকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে। আর যারা আগে থেকে ইনস্টল করেছো তারা কিন্তু অ্যাপটিকে অবশ্যই আপডেট করে নেবে। তো আমি এখানে ওপেন করে দেখাচ্ছি দেখো অ্যাপটিকে, ঠিক আছে। তো অ্যাপটিকে যখন তোমরা প্রথমবার ইনস্টল করবে তখন তোমাদের এখানে স্ট্রিম সিলেক্ট করতে হবে, নিচের এই জিনিসটা তোমরা এখান থেকে কেটে দেবে। তো উপরে দেখো এখানে যেটা এই অংশটা দেওয়া আছে চিহ্নটা, এখানে ক্লিক করে এখান থেকে কিন্তু স্ট্রিম সিলেক্ট করতে হবে কোন ক্লাসের তুমি দেখতে চাইছো। আমি এখানে দেখো যারা প্রথমবার ইনস্টল করবে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম দেখাবে, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে ওকে বাটনে ক্লিক করে তোমরা এখানে স্ট্রিম সিলেক্ট করবে, যে ক্লাসের জন্য তুমি কোর্স দেখতে চাইছো সেই ক্লাসটিকে সিলেক্ট করবে। যদি সবগুলোই দেখতে চাও তাহলে সবগুলোকে সিলেক্ট করবে। আমি এখানে সবগুলোই তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, দেখো সব কোর্সগুলি আমি এখানে দেখতে পাবো। যদি যে কোনো একটি ক্লাস সিলেক্ট করি তাহলে সেই ক্লাসের কোর্সগুলো আমি দেখতে পাবো। তো এখানে দেখো এখানে প্রথমে যেটা রয়েছে নিচের অংশটা এভাবে কেটে দেবে তোমরা, এখানে অল কোর্স দেওয়া আছে, এখানে ক্লিক করলে সমস্ত কোর্সগুলো দেখতে পাবে যেগুলো পেড কোর্স রয়েছে। আর মাই পেড কোর্স মানে এখানে তুমি যে কোর্সটা পারচেস করে রেখেছো, যেমন যদি আমি এখানে ক্লিক করি এখানে আমি একটা কোর্স পারচেস করে রেখেছি, দেখো এই ক্লাস 8-এর, ঠিক আছে। কিন্তু এখানে দেখতে পাবে এখানে এই কন্টেন্ট অপশানে ক্লিক করতে হবে পারচেস করার পর। তারপরে এখানে এই যে অপশান রয়েছে এখানে বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ইংলিশ, ম্যাথ সমস্ত রয়েছে। তো বাংলাতে যদি আমি ক্লিক করি প্রথমে রয়েছে পিডিএফ, তারপরে রয়েছে ভিডিও,
পিডিএফে ক্লিক করলে দেখো সমস্ত পিডিএফগুলো এখানে চলে আসবে। প্রথমটা যদি আমরা ক্লিক করি সমস্ত গল্প কবিতার প্রশ্ন তো রয়েছে এখানে। তো এখানে ভিউ পিডিএফে ক্লিক করলে পিডিএফটা তুমি এখানেই দেখতে পাবে, আর ডাউনলোডে ক্লিক করলে এখানে পিডিএফটা তোমার ডাউনলোড হয়ে যাবে, নিজের ফোনে চলে যাবে, ঠিক আছে। সেম এখানে ভিডিও রয়েছে, ভিডিওতে ক্লিক করলে এখান থেকে তোমার সমস্ত ভিডিওগুলো রয়েছে, ভিডিওগুলো এখানে ক্লিক করে এখান থেকে তুমি ভিডিওগুলোকে দেখতে পারবে। ওকে, তো এটা হচ্ছে আমি দেখিয়ে দিলাম কীভাবে তুমি পেড কোর্স পারচেস করার পর এখান থেকে দেখতে পাবো, অথবা নিচে তারপর পরের অংশগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ফ্রি ভিডিওস রয়েছে প্রচুর, সেগুলো তুমি এখানে দেখতে পারো। ফ্রি কোর্সও এখানে ক্রিয়েট করা রয়েছে, ফ্রি কোর্সের মধ্যে গিয়ে তুমি ফ্রি কোর্সের যে ভিডিও রয়েছে পিডিএফ দেওয়া থাকবে সেগুলো তুমি সেখান থেকে দেখতে পারো। তারপর কুইজ রয়েছে, এখানে কুইজ আপলোড করা হয়েছে এবং আরও কিছু কুইজ দেওয়া হয়, সেগুলো তুমি এখান থেকে দেখতে পারো। ইবুকস এখনও দেওয়া হয়নি, দেওয়া হলে তুমি এখান থেকে ইবুকগুলো পাবে, পেড ইবুক অথবা ফ্রি ইবুকও দেওয়া হবে, ঠিক আছে। এবার নিচে দেখো এগুলো হচ্ছে কিন্তু সব পেইড কোর্স, চাইলে তুমি এখান থেকে এই কোর্সগুলোকে পারচেস করতে পারো, ঠিক আছে। পারচেস করার জন্য তোমাকে কী করতে হবে, যেমন যদি কোনো কোর্সের ডিটেলস তুমি দেখতে চাও এই প্লে লিস্টে ক্লিক করবে, তাহলে ডিটেলসগুলো দেখতে পাবে। এখানে সমস্ত ডিটেলস দেখো দেখা যাচ্ছে। তারপর কন্টেন্ট অপশানে ক্লিক করলে দেখো কী কী রয়েছে সেগুলো দেখতে পাবে, এখানে ক্লিক করছি। দেখো সমস্ত বাংলা হিস্ট্রি জিওগ্রাফি সবগুলো এখানে চলে এসছে। তো আমি যদি হিস্ট্রিতে ক্লিক করি, এখানে প্রথমে রয়েছে পিডিএফ, তারপর রয়েছে কিন্তু ভিডিও, ঠিক আছে। দেখো পিডিএফগুলো রয়েছে, ঠিক আছে। এখানে যদি আমি ক্লিক করি এখানে তোমাকে বাই করতে বলবে, বাই করার পরে তুমি কিন্তু কোর্সটিকে দেখতে পাবে, ঠিক আছে। তো এই হচ্ছে সমস্ত জিনিসগুলো দেখো দেখিয়ে দিলাম। ওকে, তো তোমরা চাইলে কিন্তু এই পেড কোর্সের মধ্যে থেকে সমস্ত ভিডিও এবং পিডিএফ রেকর্ডের ভিডিও দেওয়া থাকবে, পিডিএফ দেওয়া থাকবে, সেগুলো তোমরা নিতে পারো। তো চলো আমরা এখন যেটা নিয়ে কথা বলছিলাম ক্লাস আমাদের 10-এ আফ্রিকা কবিতাটি, ঠিক আছে, সেটা আমরা দেখে নেব। তো আমরা প্রথমে এই যে আফ্রিকা কবিতাটি একবার পড়ে নিয়েছি, তারপর এই কবিতার দেখো উৎসটা আমরা দেখে নেব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পত্রপুট কাব্যগ্রন্থ থেকে আফ্রিকা কবিতাটি নেওয়া হয়েছে, অর্থাৎ পত্রপুট এই যে কাব্যগ্রন্থ সেখান থেকে এই আফ্রিকা কবিতাটি কিন্তু নেওয়া হয়েছে। এবার এই কবিতার আমরা বিষয়বস্তু বা সারাংশ যেটা সেটা দেখে নেব। কবিতার মূল বিষয়বস্তুটা কী? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটি মূলত সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদ। সৃষ্টির আদি পর্বে উত্তাল সমুদ্র যখন আফ্রিকাকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে নিবিড় অরণ্যের ঘেরাটোপে বন্দি করেছিল, তখন থেকেই আফ্রিকা তার রহস্যময় দুর্গমতাকে চিনে নিয়েছিল। অর্থাৎ পৃথিবী যখন সৃষ্টি হচ্ছিল সেই সময় কী হয়েছিল, আফ্রিকা কিন্তু একটা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল একটা গভীর অরণ্যের মাঝে, ঠিক আছে। তো সভ্য জগতের কাছে আফ্রিকা দীর্ঘদিন ছিল এক অবহেলিত ও অপরিচিত মহাদেশ। মানে আফ্রিকা কিন্তু যেগুলো তখন যে ইউরোপ মহাদেশ ছিল সভ্য একটা মহাদেশ, তো তাদের কাছে কিন্তু এই আফ্রিকা মহাদেশটা একটা অপরিচিত ছিল, ঠিক আছে। কিন্তু ইতিহাসের এক ক্রান্তি লগ্নে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি লোহার হাতকড়ি নিয়ে ঝাঁপিয়ে পড়ল আফ্রিকার ওপর। বন্য নেকড়ের চেয়েও হিংস্র এই মানুষ ধরার কল আফ্রিকার স্বাধীন মানুষকে কৃতদাসে পরিণত করল। অমানবিক অত্যাচারে লাঞ্ছিত আফ্রিকার বনপথ রক্ত আর চোখের জলে কর্দমাক্ত হয়ে উঠল। আশ্চর্য বিষয় হলো যখন আফ্রিকায় এই বর্বরতা চলছিল তখন সমুদ্রের ওপারে ইউরোপের মন্দিরে মন্দিরে দয়াময় দেবতার নামে পুজোর ঘণ্টা বাজছিল। কবির মতে তথাকথিত এই সভ্য জাতিগুলির বর্বর লোভ, মানবতার অপমান, তাই সভ্যতার আসন্ন বিনাশের লগ্নে কবি যুগান্তরের কবিকে আহ্বান জানিয়েছেন। তিনি চান সমস্ত হিংস্র প্রলাপের মাঝে দাঁড়িয়ে অপমানিত আফ্রিকার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া হোক, যা হবে সভ্যতার শেষ পূর্ণবাণী। তো এই হচ্ছে আফ্রিকা কবিতাটির মূল বিষয়বস্তু। অর্থাৎ আফ্রিকা কবিতাটা পৃথিবীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে ইউরোপীয় যে সমস্ত দেশগুলো রয়েছে তারা কিভাবে আফ্রিকার উপর অত্যাচার করেছিল, তাদেরকে উপনিবেশ বানিয়ে শোষণ করেছিল, ঠিক আছে, সেগুলো এখানে তিনি বর্ণনা করেছেন। এবং এখানে শেষে তিনি কি বলেছেন যে আফ্রিকার কাছে গিয়ে ক্ষমা চাওয়া হোক আর কি, এবং সেটাই হবে সভ্যতার শেষ পূর্ণবাণী, কারণ আফ্রিকার ওপর প্রচুর অত্যাচার করা হয়েছে। তো এটা আমরা বিষয়বস্তুটা দেখলাম। এরপর দেখো আমরা কিছু এমসিকিউ প্রশ্নোত্তর দেখে নেব। তো প্রথম দেখো, আফ্রিকা হলো একটি শহর, মহাসাগর, মহাদেশ না উপমহাদেশ? তো আফ্রিকা হচ্ছে একটি মহাদেশ, ঠিক আছে। এরপর স্রষ্টার অসন্তোষ ছিল তার সৃষ্টির প্রতি, নিজের প্রতি, আফ্রিকার প্রতি না পশ্চিমী দুনিয়ার প্রতি? তো স্রষ্টার অসন্তোষ, স্রষ্টা বলতে কি সৃষ্টিকর্তা, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। তো তার অসন্তোষ ছিল কিসের প্রতি না নিজের প্রতি? নিজের প্রতি তিনি অসন্তুষ্ট হয়ে যখন তার সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন আর কি, ঠিক আছে। তো সেটাই কবিতায় বলা হয়েছে। তো নিজের প্রতি এখানে সঠিক উত্তর হবে। এরপর 3 নম্বর দেখে, কবি আদিম যুগের যে বিশেষণ ব্যবহার করেছেন তা হলো চেতনাতীত, দৃষ্টি অতীত, অপমানিত না উদ্ভ্রান্ত? তো আদিম যুগের যে বিশেষণ কবি এখানে ব্যবহার করেছেন সেটা হবে উদ্ভ্রান্ত, এটা।
এরপর হচ্ছে নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন কবি, ছায়াবৃতা, দয়াময় দেবতা না স্রষ্টা? তো নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন কে? স্রষ্টা অর্থাৎ সৃষ্টিকর্তা। নিজের সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন কারণ কি? না বিভীষিকার প্রচণ্ড মহিমা, সভ্যের বর্বর লোভ, নিজের প্রতি অসন্তোষ, না আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাত? তো নিজের সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন কারণ হচ্ছে নিজের প্রতি অসন্তোষ, নিজে সন্তুষ্ট হতে পারছিলেন না আর কি সৃষ্টিকর্তা, তার সৃষ্টি কীভাবে তিনি করছেন সেটা। এখানে সঠিক উত্তর অপশান সি এরটা হবে। যে প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল সে হলো দুর্গমের রহস্য, দৃষ্টি অতীত জাদু, যুগান্তরের কবি না রুদ্র সমুদ্রের বাহু? তো যে প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল অর্থাৎ আফ্রিকাকে পৃথিবীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করেছিল, সেটা হচ্ছে কি রুদ্র সমুদ্রের বাহু, অর্থাৎ সমুদ্র আফ্রিকা মহাদেশকে বিচ্ছিন্ন করেছিল। এরপর রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে বেঁধেছিল জলতরঙ্গের বন্ধনে, নিভৃত অবকাশে, পর্বত কন্দরে, বনস্পতির নিবিড় পাহারায়। তো রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে কোথায় বেঁধেছিল? বনস্পতির নিবিড় পাহারায়। বনস্পতি বলতে বন, জঙ্গল। আফ্রিকা বেশিরভাগ কী ছিল? বন জঙ্গলে ভরা ছিল আর কি। তো সেই বনস্পতির নিবিড় পাহারায় বেঁধেছিল। আফ্রিকার অন্তঃপুরে আলো ছিল দুর্বোধ, কৃপণ, আবিল না নগ্ন? তো আফ্রিকার অন্তঃপুরে মানে ভেতরে আলো ছিল কৃপণ। কৃপণ বলতে সেখানে আলো প্রবেশ করতো না আর কি, এত ঘন জঙ্গল ছিল, যার জন্য এটাকে কৃপণ বলা হচ্ছে। এরপর নিভৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করছিল দুর্বোধ সংকেত, ভাষাহীন ক্রন্দন, নির্লজ্জ অমানুষতা, দুর্গমের রহস্য। তো নিভৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করছিল কি? দুর্গমের রহস্য, এটা সংগ্রহ করছিল। পরের প্রশ্ন দেখো, আফ্রিকা চিনেছিল জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত, দুর্গমের রহস্য, জাদু আর রয়েছে বিদ্রুপ। তো আফ্রিকা চিনেছিল জল, স্থল, আকাশের কি? দুর্বোধ সংকেত, এটা সঠিক উত্তর হবে। নেক্সট হচ্ছে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু আফ্রিকার মনে যা জাগাচ্ছিল তা হলো বিভীষিকা, অসন্তোষ, ক্রন্দন না মন্ত্র? তো প্রকৃতির দৃষ্টি অতীত জাদু আফ্রিকার মনে কি জাগাচ্ছিল? মন্ত্র জাগাচ্ছিল। আফ্রিকা বিদ্রুপ করছিল নতুন সৃষ্টিকে, শঙ্কাকে, আপনাকে না ভীষণকে? তো আফ্রিকা বিদ্রুপ করছিল কাকে? ভীষণকে বিদ্রুপ করছিল। এরপর দেখো, আফ্রিকা বিদ্রুপ করছিল ভীষণকে বিভীষিকার প্রচণ্ড মহিমায়, কালো ঘোমটার নিচে, বিরূপের ছদ্মবেশে না তাণ্ডবের দুন্দুভি নিনাদে? তো আফ্রিকা বিরূপ করছিল ভীষণকে, সেটা কী হবে? বিরূপের ছদ্মবেশে, ঠিক আছে, বিরূপের ছদ্মবেশে বিদ্রুপ করছিল। এরপর কে শঙ্কাকে হার মানাতে চাইছিল? কবি, আফ্রিকা, রুদ্র সমুদ্রের বাহু, দৃষ্টি অতীত জাদু? তো কে শঙ্কাকে হার মানাতে চাইছিল? উত্তর হবে আফ্রিকা এখান থেকে। আফ্রিকা শঙ্কাকে বা ভয়কে হার মানাতে চাইছিল। এরপর তাণ্ডব শব্দের অর্থ হচ্ছে অপমান, তছনছ করা, হইচই করা না উন্মাদ নাচ? তো তাণ্ডব শব্দের অর্থ হচ্ছে উন্মাদ নাচ। এরপর আফ্রিকা কবিতায় কবি ছায়াবৃত সম্বোধন করেছেন আদিম অরণ্যকে, আফ্রিকার কৃষ্ণাঙ্গী কৃতদাসকে, আফ্রিকাকে না ঔপনিবেশিক শাসনকে? তো আফ্রিকা কবিতায় কবি ছায়াবৃতা সম্বোধন করেছেন কাকে? আদিম, এখানে সঠিক উত্তর হবে আফ্রিকাকে। আফ্রিকাকে ছায়াবৃতা বলেছেন। ছায়াবৃতা বলতে যে ঘন জঙ্গলে ঢাকা, তার জন্য তিনি আফ্রিকাকে ছায়াবৃতা বলেছেন। তো অপশান সি এরটা সঠিক উত্তর হবে এখানে। 17 নম্বর দাগে দেখো, আফ্রিকাকে কবি ছায়াবৃতা বলে সম্বোধন করেছেন কারণ হচ্ছে আফ্রিকার লোকেদের গায়ের রং কালো, আফ্রিকা জঙ্গলাকীর্ণ, আফ্রিকায় 6 মাস রাত্রি থাকে, মানচিত্রে আফ্রিকাকে কালো বিন্দুর মতো লাগে। তো কোনটা সঠিক উত্তর হবে? আফ্রিকাকে কবি ছায়াবৃতা বলেছেন কারণ আফ্রিকা হচ্ছে জঙ্গলাকীর্ণ, মানে আফ্রিকার সমস্ত পুরোটাই হচ্ছে জঙ্গল ছিল সেই সময়। এরপর দেখো 18 নম্বরে, কালো ঘোমটার নিচে কি অপরিচিত ছিল? উপেক্ষার আবিল দৃষ্টি, মানুষের শুভ বুদ্ধি, সভ্যের বর্বর লোভ, আফ্রিকার মানব রূপ? তো এখানে বলা হচ্ছে কিনা কালো ঘোমটার নিচে কি অপরিচিত ছিল? তো অপরিচিত ছিল আফ্রিকার মানব রূপ, এটা অপরিচিত ছিল, ঠিক আছে। সভ্য জগতের কাছে আফ্রিকার মানব রূপ অপরিচিত ছিল। এরপর দেখো, উপেক্ষার দৃষ্টি কেমন ছিল? আবিল, তীক্ষ্ণ, বর্বর না অন্ধ? তো উপেক্ষার দৃষ্টি ছিল আবিল। পরের প্রশ্ন, আফ্রিকা কবিতায় ওরা এলো লোহার হাতকড়ি নিয়ে, মানুষ ধরার দল নিয়ে, অরণ্যপথে সমুদ্র পাড়ে? তো আফ্রিকা কবিতায় ওরা এলো লোহার হাতকড়ি নিয়ে, ঠিক আছে। এরপর দেখো, ওরা
লোহার হাতকড়ি নিয়ে ওরা হলো ভারতীয়, আমেরিকান, ইউরোপীয় না জঙ্গলি উপজাতি। তো এখানে ওরা বলতে ইউরোপীয়দের বোঝানো হয়েছে। সেই সময় ইউরোপীয়রা কিন্তু সারা বিশ্বে উপনিবেশ স্থাপন করেছিল, সাম্রাজ্যবাদী ছিল তারা, ঠিক আছে। তো ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির কথা বলা হচ্ছে ওরা বলতে। নেক্সট, মানুষ ধরার দলের নখ ছিল নেকড়ের চেয়ে তীক্ষ্ণ, ঈগলের চেয়ে কঠিন, সিংহের চেয়ে ধারালো, বাঘের চেয়ে নির্দয়। তো মানুষ ধরার দলের নখ ছিল নেকড়ের চেয়ে তীক্ষ্ণ, ঠিক আছে, এই উপমাটা তিনি দিয়েছেন। এরপর দেখো, মানুষ ধরার দল গর্বে যার চেয়েও বেশি অন্ধ ছিল, সেটা হচ্ছে ভাষাহীন ক্রন্দন, কৃপণ আলো, সূর্যহারা অরণ্য, বিভৎস কাদার পিণ্ড। তো মানুষ ধরার দল, এখানে মানুষ ধরার দল কাদের বলা হচ্ছে? এই ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে বলা হচ্ছে, ঠিক আছে। তো মানুষ ধরার দল গর্বে যার চেয়েও বেশি অন্ধ ছিল, সেটা হচ্ছে কি? সূর্যহারা অরণ্য। সূর্য যখন যদি না থাকে, সেখানে যতটা অন্ধকার হয় বা অন্ধ হয়ে যায়, তার থেকেও বেশি অন্ধ হয়ে গিয়েছিল এই মানুষ ধরার দল, অর্থাৎ এই ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলো। তো এখানে অপশান সি এরটা আমাদের সঠিক উত্তর হবে, সূর্যহারা অরণ্য। এরপর দেখো, সভ্যের বর্বর লোভ কেমন? নির্লজ্জ, আবিল, বর্বর না পঙ্কিল? তো সভ্যের লোভ কেমন? সভ্যের লোভ হচ্ছে বর্বর, সভ্যের বর্বর লোভ, যেটা কবিতাতে রয়েছে। এরপর রয়েছে দেখো, সভ্যের বর্বর লোভ নগ্ন করলো উপেক্ষার আবিল দৃষ্টিকে, আপন নির্লজ্জ অমানুষতাকে, আফ্রিকার মানব রূপকে, মানুষ ধরার দলকে। তো সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতাকে। নেক্সট হচ্ছে, আফ্রিকার ক্রন্দন কেমন? সভ্য, বিভৎস, আবিল না ভাষাহীন? তো আফ্রিকার ক্রন্দন কেমন? আফ্রিকার ক্রন্দন হচ্ছে ভাষাহীন। পরের প্রশ্ন, অরণ্য পথ কেমন? সূর্যহারা, অন্ধ, বাষ্পাকুল না পিচ্ছিল? তো অরণ্য পথ হচ্ছে বাষ্পাকুল। এরপরের প্রশ্ন, অরণ্য পথে ধূলি পঙ্কিল হলো রক্তে মিশে, অস্ত্রতে মিশে, ঘামে ভিজে না রক্তে অস্ত্রতে মিশে? সঠিক উত্তর হবে রক্তে অস্ত্রতে মিশে অরণ্যপথে ধূলি পঙ্কিল হলো। পঙ্কিল বলতে পাঁক বা কাদা, আর ধূলি মানে হচ্ছে ধুলো, অর্থাৎ ধুলোতে রক্ত, মানুষের রক্ত, চোখের জল এগুলো মিশে আফ্রিকার যে পথ সেটা কাদা হয়ে গিয়েছিল আর কি, ঠিক আছে, সেটা এখানে বলা হচ্ছে। তো রক্তে অস্ত্রতে মিশে। এরপর, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার ড্যাশ মিশে। এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। অপশান রয়েছে, বিরূপের ছদ্মবেশে, অপমানিত ইতিহাসে, শেষ রশিবাদে, রক্তে অস্ত্রতে। তো কী উত্তর হবে? রক্তে অস্ত্রতে মিশে এটা পঙ্কিল হয়ে গিয়েছিল। তো অপশান ডি এরটা সঠিক হবে। এরপর দেখো, যারা কাঁটা মারা জুতো পরেছিল তারা হলো দস্যু, নেকড়ে, মানুষ ধরার দল না পশু? সঠিক উত্তর হবে তারা হলো দস্যু। এরপর, বিভৎস কাদার পিণ্ড কি দিয়ে গেল? ভাষাহীন ক্রন্দন, পদচিহ্ন, চিরচিহ্ন না অপমান? চিরচিহ্ন না অপমান? তো বিভৎস কাদার পিণ্ড কি দিয়ে গেল? বিভৎস কাদার পিণ্ড কি দিয়ে গেল? চিরচিহ্ন দিয়ে গেল। এরপর পরের প্রশ্ন হচ্ছে, বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার ড্যাশ? এখানে শূন্যস্থানে কি বসবে? কালো ঘোমটার নিচে, কৃপণ আলোর অন্তঃপুরে, অপমানিত ইতিহাসে না মায়ের কোলে? তো বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, অপশান সি। পরের প্রশ্ন দেখো, যে মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল তা অবস্থিত রুদ্ধ সমুদ্রে, সমুদ্র পাড়ে, সূর্যহারা অরণ্যে না মানবীর দ্বারে? তো যে মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল তা অবস্থিত সমুদ্র পাড়ে। এরপর রয়েছে, পূজার ঘণ্টা যখন বাজছিল সেটা সকালে সন্ধ্যায় না মধ্যরাতে? তো পূজার ঘণ্টা বাজছিল সকালে সন্ধ্যায়। কার নামে পূজার ঘণ্টা বাজছিল? সভ্য দেশগুলির নামে, ঔপনিবেশিক শাসকের নামে, আফ্রিকার রাজার নামে, দয়াময় দেবতার নামে? উত্তর হবে দয়াময় দেবতার নামে, ঠিক আছে, পূজার ঘণ্টা বাজছিল। এরপর, কবির সঙ্গীতে বেজে উঠেছিল মধুর ঝঙ্কার, পূজার ঘণ্টা সুন্দরের আরাধনা না সুরের মূর্ছনা? তো কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি? সুন্দরের আরাধনা। নেক্সট হচ্ছে, শিশুরা খেলছিল ড্যাশ মায়ের কোলে, পাড়ায় পাড়ায়, গুপ্ত গহ্বরে, বাষ্পাকুল অরণ্যে? তো শিশুরা খেলছিল মায়ের কোলে। আজ কোন দিকে ঝড় আসছে? পূর্ব দিগন্তে, পশ্চিম দিগন্তে, উত্তর দিগন্তে না দক্ষিণ দিগন্তে? তো আজ কোন দিকে ঝড় আসছে? পশ্চিম দিগন্তে। পশ্চিম দিগন্তে কোন সময়ে ঝড় আসছেন? প্রভাতকালে, দ্বিপ্রহরে, গোধূলি না প্রদোষকালে? তো উত্তর হবে এখানে প্রদোষকালে, ঠিক আছে, প্রদোষকাল বলতে সন্ধ্যার সময়ে। নেক্সট, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। প্রদোষ শব্দের অর্থ ভোর, রাত্রি, দুপুর না সন্ধ্যা? তো প্রদোষ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা।
তো এরপর দেখো আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখব। 1 নম্বর মানে যে প্রশ্ন উত্তর তোমাদের পরীক্ষায় দেওয়া হয়। তো প্রথম 1 নম্বর দাগে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কি ঘটেছিল। তো আদিম যুগে স্রষ্টা নিজের সৃষ্টির প্রতি অসন্তুষ্ট হয়ে তা নিখুঁত করার লক্ষ্যে বারবার নিজের সৃষ্টিকে বিধ্বস্ত করছিলেন। অর্থাৎ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছিলেন তিনি নিজেকে সন্তুষ্ট হতে পারছিলেন না, তার সৃষ্টিটা যেভাবে করছিলেন আর কি, তার জন্য বারবার সেটাকে তিনি বিধ্বস্ত করছিলেন। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে ঘন ঘন মাথা নাড়ার কারণ কি ছিল না নতুন সৃষ্টির প্রতি বিরূপ হয়ে বারবার প্রাকৃতিক পটভূমি পরিবর্তনের সময় স্রষ্টা অধৈর্য হয়ে ঘন ঘন মাথা নাড়ছিলেন। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, কে তাকে ছিনিয়ে নিয়ে গেল। আদিম যুগে রুদ্র সমুদ্রের উত্তাল ঢেউ পৃথিবীর পূর্ব দিকের ভূখণ্ড থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। সমুদ্র আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে কিভাবে রেখেছিল। তো সমুদ্র আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে নিবিড় অরণ্যের অন্ধকারে বন্দি করে রেখেছিল, যা আফ্রিকার আদিম ও দুর্গম রূপকে প্রকাশ করে। আফ্রিকার নিভৃত অবকাশে কি করছিল। তো মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার পর আফ্রিকার নিভৃত অবকাশে দুর্গম প্রকৃতির রহস্য ও সংকেত সংগ্রহ করতে ব্যস্ত ছিল। চিনেছিলেন জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। কে চিনেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা অনুসারে খোদ আফ্রিকা মহাদেশী জলস্থল ও আকাশের রহস্যময় সংকেতগুলোকে চিনেছিল। ছায়াবৃতা আফ্রিকাকে ছায়াবৃতা বলার কারণ কি। তো আফ্রিকার নিবিড় অরণ্যে ঢাকা থাকায় এবং সভ্য জগতের জ্ঞানালোক থেকে দূরে থাকায় কবি তাকে ছায়াবৃতা বলেছেন। এরপর দেখো আফ্রিকা উপেক্ষিত কেন। দুর্গম প্রকৃতি ও রহস্যময়তার কারণে বহির্বিশ্বের কাছে আফ্রিকা দীর্ঘদিন অজ্ঞাত ছিল, তাই আধুনিক সভ্যতার দৃষ্টিতে সে ছিল উপেক্ষিত। এরপর রয়েছে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা কারা। ওরা বলতে ইউরোপীয় সাম্রাজ্যবাদী ও অত্যাচারী ঔপনিবেশিক শক্তির কথা বলা হয়েছে, যারা আফ্রিকার মানুষদের কৃতদাসে পরিণত করেছিল। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, তাৎপর্য লিখতে হবে এই লাইনটার। তো সাম্রাজ্যবাদী শক্তিদের দম্ভ আফ্রিকার ঘন জঙ্গলের অন্ধকারের চেয়েও ভয়াবহ ও অমানবিক ছিল, এটাই এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, অর্থাৎ সূর্য না থাকলে গভীর অরণ্য যতটা অন্ধকার হয় তার থেকেও এই সাম্রাজ্যবাদী শক্তিগুলো বেশি অন্ধ হয়ে গিয়েছিল তাদের নিজের গর্বে আর কি, অহংকারে। এরপর ঔপনিবেশিকদের আগমনে আফ্রিকার অবস্থা কি হয়েছিল। অমানবিক অত্যাচারে আফ্রিকার বনপথের ধুলো রক্ত ও অশ্রুতে কর্দমাক্ত হয়ে উঠেছিল এবং ইতিহাসের পাতায় অপমানের চিহ্ন এঁকে দিয়েছিল। পরের প্রশ্ন দেখো, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই কোন মুহূর্তের কথা বলা হয়েছে। তো যখন আফ্রিকা সাম্রাজ্যবাদীদের হাতে লাঞ্ছিত হচ্ছিল ঠিক সেই সময়ের কথা এখানে বলা হয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে আফ্রিকার দুর্দিনে কবি কিভাবে তার পাশে থাকতে চেয়েছেন। তো দেখো আমরা এখানে উত্তর লিখছি, কবি যুগান্তরের কবির রূপ ধরে লাঞ্ছিত আফ্রিকার দাঁড়িয়ে সমস্ত অমানবিকতার জন্য ক্ষমা চেয়ে পাশে থাকতে চেয়েছেন। নেক্সট, আজ যখন পশ্চিম দিগন্তে কি ঘটে চলেছিল। তো পাশ্চাত্য দেশগুলিতে ক্ষমতা দখলের পাশবিক লড়াইয়ে মত্ত হয়ে অশুভ ধ্বনিতে সভ্যতার অন্তিমকাল ঘোষিত হচ্ছিল। পরের প্রশ্ন, বলো ক্ষমা করো, কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা। আফ্রিকার উপর দীর্ঘদিনের বর্বরচিত শোষণ ও সাম্রাজ্যবাদী অত্যাচারের প্রায়শ্চিত্ত হিসাবে কবি এই মানবিক ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছেন। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় কী ঘটে চলেছিল। দেখো, সেই মুহূর্তে পাশ্চাত্যে দয়াময় দেবতার নামে মন্দিরে পুজোর ঘণ্টা বাজছিল এবং শিশুরা নিশ্চিন্তে মায়ের কোলে খেলছিল। এরপর দেখো, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এর দ্বারা কবি কি বুঝিয়েছেন। তো কবি সাম্রাজ্যবাদী শ্বেতাঙ্গ শাসকদের হিংস্রতা ও পাশবিকতাকে বন্য নেকড়ের চেয়েও বেশি নিষ্ঠুর বলে অভিহিত করেছেন। এখানে বলা হচ্ছে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, অর্থাৎ এই যে সাম্রাজ্যবাদী শক্তি যারা রয়েছে, ঠিক আছে, এরা আফ্রিকার যে নেকড়ে বাঘের যে তীক্ষ্ণ নখ তার থেকেও এরা কিন্তু বেশি হিংস্র আর কি, ঠিক আছে, সেটাই বলা হচ্ছে এই সাম্রাজ্যবাদী শাসকরা। নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। নতুন সৃষ্টিটি কি। এখানে নতুন সৃষ্টি বলতে পৃথিবীর আদিম শৈশব বা পৃথিবীর সৃষ্টির সূচনাকালের কথা বলা হয়েছে, অর্থাৎ পৃথিবী যখন সৃষ্টি হচ্ছিল আর কি সেই সময়কার কথা
বলা হয়েছে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কি বেজে উঠেছিল? তো আফ্রিকা কবিতা অনুসারে কবির সঙ্গীতে বেজে উঠেছিল কল্যাণের বন্দনা এবং সুন্দরের আরাধনা। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় শেষ পূর্ণ বাণীটি কী ছিল? তো হিংস্র প্রলাপের মাঝে লাঞ্ছিত আফ্রিকার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনাকে কবি সভ্যতার শেষ পূর্ণ বাণী বলেছেন। পরের প্রশ্ন হচ্ছে, এসো যুগান্তরের কবি রবীন্দ্রনাথ ঠাকুর যুগান্তরের কবির কাছে কোন আহ্বান জানিয়েছেন? কবি আহ্বান জানিয়েছেন যাতে যুগান্তরের কবি আফ্রিকার দ্বারে দাঁড়িয়ে মানহারা মানবীর কাছে ক্ষমা ভিক্ষা করেন। এখানে মানহারা মানবী বলতে আফ্রিকাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। এরপর শিশুরা খেলছিল মায়ের কোলে। কখন শিশুরা খেলছিল? তো যখন আফ্রিকায় সাম্রাজ্যবাদীদের তাণ্ডব চলছিল তখন সমুদ্রের ওপারে ইউরোপের দেশগুলিতে শিশুরা নিরাপদে মায়ের কোলে খেলছিল। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে তোমাকে বলতে আফ্রিকা মহাদেশকে বোঝানো হয়েছে, যাকে উত্তাল সমুদ্র ধরিত্রীর বুক থেকে বিচ্ছিন্ন করেছিল। সভ্যের বর্বর লোভ বলতে কি বোঝানো হয়েছে? তথাকথিত সভ্য ইউরোপীয় জাতিদের আফ্রিকায় উপনিবেশ স্থাপন করে সম্পদ লুণ্ঠন ও দাস প্রথা চালু করার হীন মানসিকতাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। এখানে সভ্যের বর্বর লোভ বলতে এটাই বোঝানো হয়েছে যে ইউরোপীয় যে সাম্রাজ্যবাদী যে জাতিগুলো রয়েছিল তারা কী করেছিল, আফ্রিকায় উপনিবেশ স্থাপন করে সেখান থেকে তারা লুণ্ঠন করেছিল, অত্যাচার করেছিল এবং দাস প্রথা অর্থাৎ তাদেরকে দিয়ে দাস প্রথা করেছিল আর কি। সেই আফ্রিকার লোকেদের নিয়ে তারা কেনাবেচা করতো আর কি, ঠিক আছে, দাস বানিয়েছিল সেই লোকেদের, মানুষদের। তো সেটা এখানে বলা হয়েছে। এরপর দেখো, এলো মানুষ ধরার দলের স্বভাব কেমন ছিল? এই সাম্রাজ্যবাদী মানুষ ধরার দল ছিল অত্যন্ত নিষ্ঠুর, যারা আফ্রিকার নিরপরাধ মানুষকে বন্দি করে কৃতদাসে পরিণত করেছিল। এখানে মানুষ ধরার দল কাদের বলা হচ্ছে? মানুষ ধরার দল বলতে এই যে ইউরোপের সাম্রাজ্যবাদী যে সমস্ত শক্তিগুলো ছিল যারা আফ্রিকাতে উপনিবেশ স্থাপন করেছিল তাদেরকেই বলা হচ্ছে মানুষ ধরার দল। এরপর নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। কিভাবে নির্লজ্জ অমানুষতা প্রকাশ পেল? দেখো, আফ্রিকার সাধারণ মানুষের উপর পাশবিক অত্যাচার এবং অমানবিক দাস প্রথার মাধ্যমে শাসকরা তাদের অমানসিক চরিত্র প্রকাশ করেছিল। স্রষ্টা নিজের প্রতি অসন্তুষ্ট ছিলেন কেন? সৃষ্টির আদি পর্বে নিজের সৃষ্টি নিখুঁত না হওয়ায় বা বারবার অসফল হওয়ায় স্রষ্টা নিজের প্রতি অসন্তুষ্ট ছিলেন, যে তার সৃষ্টিটা ঠিকঠাক হচ্ছে না, তার জন্যই তিনি অসন্তুষ্ট হয়েছিলেন। বিদ্রুপ করেছিল ভীষণকে। কিভাবে বিদ্রুপ করেছিল? আফ্রিকা তার নিজের রহস্যময় ও দুর্গম রূপের সাহায্যে বাইরের সমস্ত ভয়ঙ্কর শক্তিকে উপহাস বা বিদ্রুপ করেছিল। নেক্সট হচ্ছে, দেখো, তোমার চেতনাতীত মনে। চেতনাতীত কথাটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? মানুষের কল্পনা বা চেতনার সীমানারও বাইরের কোনো এক অতি প্রাচীন ও সুদূর আদিম সময়কে বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। চেতনাতীত মানে হচ্ছে নিজের চেতনার বাইরে আর কি, চিন্তা ভাবনার বাইরে। এলো মানুষ ধরার দল বলতে কি বোঝো? তো ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তির সেই শাসকদের বোঝানো হয়েছে যারা আফ্রিকায় এসে মানুষদের বন্দি করে কৃতদাস হিসাবে কেনাবেচা করত, সেই সাম্রাজ্যবাদী শাসকদেরই কিন্তু মানুষ ধরার দল বলা হয়েছে। এরপর কৃপণ আলোর অন্তঃপুরে বলার অর্থ কী? দেখো, আফ্রিকার ঘন জঙ্গলের ভিতরে সূর্যের আলো সহজে পৌঁছাতে পারে না, সেই অন্ধকারাচ্ছন্ন রহস্যময় পরিবেশকেই কবি এমন বলেছেন। এখানে কৃপণ মানে কি? কৃপণ মানে হচ্ছে কিপ্টে, যেটাকে বলা হয়। তো কৃপণ আলোর অন্তঃপুরে অর্থাৎ আফ্রিকা এতই ঘন জঙ্গলে পূর্ণ ছিল, তো সেখানে কিন্তু সূর্যের আলো পৌঁছাতে পারে না। তো সেই অন্ধকারাচ্ছন্ন যে রহস্যময় পরিবেশ, সেটাকেই কবি বলেছেন কৃপণ আলোর অন্তঃপুরে, যেখানে আলো প্রবেশ করতে পারে না। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল, অর্থাৎ আফ্রিকাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল সেটা এখানে লিখতে হবে। তো উত্তাল সমুদ্র প্রাচীর ধরিত্রীর বুকের মাঝখান থেকে, অর্থাৎ পৃথিবীর পূর্বভাগের ভূখণ্ড থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। ওকে। এরপর মানহারা মানবীর দ্বারে কাকে দাঁড়ানোর কথা বলা হয়েছে? তো মানহারা মানবী তথা আফ্রিকার দ্বারে যুগান্তরের কবিকে এসে দাঁড়ানোর কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে, দেখো, শিশুরা খেলছিল মায়ের কোলে কোন কবিতার অংশ? তো প্রশ্নে উদ্ধৃত অংশটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে। এরপর হচ্ছে, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। চিরচিহ্ন বলতে কবি কি বুঝিয়েছেন?
তো সাম্রাজ্যবাদী শাসকদের পাশবিক অত্যাচার ও লাঞ্ছনা আফ্রিকার ইতিহাসে যে কলঙ্কজনক দাগ রেখে গেছে তাকেই চিরচিহ্ন বলা হয়েছে। তো সাম্রাজ্যবাদী শাসকদের পাশবিক অত্যাচার ও লাঞ্ছনায় কী হয়েছিল, আফ্রিকার যে পথ সেটা তাদের রক্তে এবং তাদের অস্ত্রতে কিন্তু কর্দমাক্ত হয়ে গিয়েছিল, কাদা হয়ে গিয়েছিল, ঠিক আছে, এবং সেটাকেই বলা হচ্ছে কি, সেই কলঙ্কজনক যে দাগ সেটাকেই চিরচিহ্ন বলা হয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। কালো ঘোমটা কি? তো আফ্রিকার আদিম ও নিবিড় বনভূমির যে দুর্ভেদ্য অন্ধকার তাকেই কবি রূপক অর্থে কালো ঘোমটা বলেছেন। অর্থাৎ আফ্রিকা কী ছিল, ঘন জঙ্গলে যে ঢাকা ছিল, তো সেটাকেই কালো ঘোমটার সঙ্গে কবি এখানে তুলনা করেছেন। এরপর হচ্ছে ছায়াবৃতা আফ্রিকার মুখ কোথায় লুকানো ছিল। তো ছায়াবৃতা আফ্রিকার মুখ আদিম অরণ্যের ঘন ছায়া ও কালো ঘোমটারূপী অন্ধকারের আড়ালে লুকানো ছিল। অর্থাৎ সেই ঘন যে অরণ্য তার মধ্যেই আফ্রিকার মুখটা লুকানো ছিল, এটাই কবি বলেছেন। এরপর দেখো আমরা এই কবিতা থেকে 3 নম্বর মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। 1 নম্বর প্রশ্ন, স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, স্রষ্টাকে তিনি নিজের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন কেন? এখানে স্রষ্টাকে রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় স্রষ্টা বলতে ঈশ্বরকে বোঝানো হয়েছে, যিনি এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা। তিনি অসন্তুষ্ট হয়েছিলেন কেন না, অসন্তুষ্ট হওয়ার কারণ হচ্ছে সৃষ্টির আদিম লগ্নে ঈশ্বর যখন তার সৃষ্টিকে বারবার ধ্বংস করে নতুনভাবে গড়ে তুলছিলেন তখন তা তার মনোমতো হচ্ছিল না। এই কারণে তিনি নিজের সৃষ্টিকর্মের প্রতি অসন্তুষ্ট ছিলেন। অর্থাৎ নিজেরা সৃষ্টি করছিলেন সেটা তার নিজের মনের মতো হচ্ছিল না, তার জন্য তিনি অসন্তুষ্ট ছিলেন নিজের প্রতি। এরপর দেখো, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে, কে তাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল। তো এখানে এটাকে অথবা দিয়ে এভাবে বলতে পারে, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে, এই উক্তির মধ্য দিয়ে কবি কি বুঝিয়েছেন। দেখো এখানে আমরা উত্তরটা লিখছি, রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতায় তোমাকে বলতে আফ্রিকা মহাদেশকে বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে বলতে এখানে আফ্রিকা মহাদেশকে বোঝানো হয়েছে। ওকে, এবার কে তাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল বা এই উক্তির মধ্য দিয়ে কবি কি বুঝিয়েছেন, রুদ্র সমুদ্রের বাহু তাকে প্রাচীর ধরিত্রীর মূল ভূখণ্ড থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। টেকটনিক প্লেটের নড়াচড়ার ফলে আফ্রিকা এশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই ভৌগোলিক বিবর্তনকে কবি কাব্যিক ব্যঞ্জনায় ফুটিয়ে তুলেছেন। অর্থাৎ এই যে টেকটনিক প্লেটের নড়াচড়া, এটা হচ্ছে বৈজ্ঞানিক যে পদ্ধতি, ঠিক আছে, বৈজ্ঞানিক মতবাদ, এবং সেটাকে কবিতার কাব্যিক ভাষায় কিন্তু এখানে ফুটিয়ে তুলেছেন। 3 নম্বর, প্রাচীর ধরিত্রীর বুক থেকে সমুদ্র যখন আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল তারপর আফ্রিকার কি হয়েছিল সেটা ব্যাখ্যা করো। অথবা দিয়ে এটা বলতে পারে কি, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল বলতে কি বোঝানো হয়েছে। তো দেখো, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার পর আফ্রিকা বনস্পতির নিবিড় পাহারায় দুর্গম অরণ্যের অন্ধকারে নির্বাসিত হয়েছিল। বিশ্বজগতের চোখের আড়ালে প্রকৃতি তাকে সাজিয়ে নিয়েছিল নিজের মনের মতো করে। বন্য প্রাণী সংকুল অরণ্য, রুক্ষ মরুভূমি সব মিলিয়ে আদিম আফ্রিকায় সভ্যতার স্পর্শ তখনও পৌঁছায়নি। এরপর ছায়াবৃতা কে, তাকে ছায়াবৃতা বলার কারণ কি। অথবা দিয়ে বলতে পারে অপরিচিত ছিল তোমার মানব রূপ, এটা বলার কারণ কি। তো দেখো, ছায়াবৃতা কাকে বলা হয়েছে না, রবীন্দ্রনাথ তার আফ্রিকা কবিতায় আফ্রিকা মহাদেশকে ছায়াবৃতা বলে সম্বোধন করেছেন। কেন বলা হয়েছে ছায়াবৃতা না, দুর্গম অরণ্যে ঘেরা আফ্রিকা মূল ভূখণ্ড থেকে দূরে অবস্থিত ছিল। আধুনিক সভ্যতা ও জ্ঞানের আলো থেকে সে বঞ্চিত ছিল। তার রহস্যময় আরণ্যক জগৎ দীর্ঘকাল বিশ্বের কাছে অজানায় রয়ে গিয়েছিল, তার জন্য একে ছায়াবৃতা বলা হয়েছে। অর্থাৎ এ সভ্য জগৎ থেকে কিন্তু দূরে ছিল এবং ঘন অরণ্যে ঢাকা ছিল, তার জন্যই আফ্রিকাকে ছায়াবৃতা এটা বলা হয়েছে। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, যাদের বলতে কাদের বোঝানো হয়েছে, তাদের নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি। তো দেখো, এখানে যাদের বলতে কাদের বলা হয়েছে না, এখানে যাদের বলতে সাম্রাজ্যবাদী শ্বেতাঙ্গ ইউরোপীয় উপনিবেশিকদের বোঝানো হয়েছে বা বুঝিয়েছেন। তাদের নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ, অর্থাৎ তাদের যে হিংস্রতা সেটা নেকড়ে বাঘের চেয়েও তারা বেশি হিংস্র, সেটাই বলা হচ্ছে। ঠিক আছে, তাদের নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি না, ঔপনিবেশিকদের নির্মম হিংস্রতা বোঝাতে কবি এই উপমা ব্যবহার করেছেন। আফ্রিকার হিংস্র নেকড়ের চেয়েও শ্বেতাঙ্গ শাসকদের ক্ষমতালোভী বর্বরতা যে আরও ভয়ঙ্কর ছিল সে কথাই এখানে বোঝানো হয়েছে। এরপরের প্রশ্ন, সভ্যের বর্বর লোভ নগ্ন করলো তোমার নির্লজ্জ
এটা তাৎপর্য বুঝিয়ে দিতে হবে। অথবা দিয়ে এটাও বলতে পারে, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো। তো দেখো অথবা দিয়ে এটাও বলতে পারে, সভ্যের বর্বর লোভ বলতে কি বুঝিয়েছেন কবি। ঠিক আছে, তো আমরা উত্তরে লিখছি, তথাকথিত সভ্য ইউরোপীয় দেশগুলি ক্ষমতা লোভে আফ্রিকায় উপনিবেশ স্থাপন করে, তারা সেখানকার সম্পদ লুণ্ঠন করে নিরীহ আফ্রিকাবাসীর উপর অত্যাচার চালায়। তথাকথিত সভ্য মানুষের এই নির্মম বর্বর লোভ ছিল তাদের নির্লজ্জ অমানুষতার প্রকাশ। নিরপরাধ মানুষের রক্ত, ঘাম ও কান্নায় আফ্রিকার মাটি ভিজে উঠেছিল। তো এটাই হচ্ছে তাদের সভ্যের বর্বর লোভ। তো এই যে তারা কি করেছিল আর কি, আফ্রিকা মহাদেশে তারা যে আফ্রিকাবাসীদের উপর যেভাবে অত্যাচার চালিয়েছিল, তাদেরকে কৃতদাসে পরিণত করেছিল, তার ফলে আফ্রিকাবাসীদের রক্ত, ঘামে, কান্নায় আফ্রিকার মাটি ভিজে গিয়েছিল। এরপর হচ্ছে বর্বর সভ্যদের অনুপ্রবেশে আফ্রিকার কি পরিণতি হয়েছিল, অথবা চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, এটা তাৎপর্য ব্যাখ্যা করে লিখতে হবে। তো পাশ্চাত্য ঔপনিবেশিক শক্তির আগ্রাসনে আফ্রিকা ক্ষতবিক্ষত হয়েছিল, তাদের অত্যাচারে আফ্রিকার পথের ধুলোয় মিশে যায় সাধারণ মানুষের রক্ত আর ঘাম। সেই কাদামাখা পথ ধরে উপেক্ষা ভরে হেঁটে যায় বর্বর শাসকের দল। আফ্রিকার ইতিহাসে অপমান ও লাঞ্ছনার এই চিহ্ন চিরস্থায়ীভাবে এঁকে যায়। সমুদ্র পাড়ে বলতে কি বোঝানো হয়েছে, সেই মুহূর্তে কি ঘটেছিল, অথবা কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা, প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করেন। তো রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতায় সমুদ্র পাড়ে বলতে ইউরোপীয় মহাদেশকে বোঝানো হয়েছে। সাম্রাজ্যবাদী শাসকের দল যখন আফ্রিকায় অমানবিক শোষণ চালাচ্ছিল, তখন তাদের নিজেদের দেশে অর্থাৎ ইউরোপে নিরুপদ্রব শান্তি বিরাজ করছিল, সেখানে সুন্দরের আরাধনায় কবির সঙ্গীত বেজে উঠেছিল। এরপর অশুভ ধ্বনি বলতে কি বোঝানো হয়েছে, দিনের অন্তিমকাল ঘোষণা করার মর্মার্থ বুঝিয়ে দাও। তো দেখো আমরা এখানে উত্তরটা লিখছি, সাম্রাজ্যবাদী শক্তিগুলি ক্ষমতা দখলের লড়াইয়ে মত্ত ছিল। ক্ষুধিত পশুর মতো এই শ্বেতাঙ্গ শাসকদের রণহুঙ্কারকে কবি অশুভ ধ্বনি বলেছেন। এটি একদিকে যুগান্তরের ইঙ্গিত ও ধ্বংসের পূর্বাভাস, অন্যদিকে ক্ষমতালোভী শাসকদের নির্দয় শাসন অবসানের এক সুস্পষ্ট ঘোষণা। পরের প্রশ্ন, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে কাকে দাঁড়াতে বলা হয়েছে, মানহারা মানবী সম্বোধনের কারণ কি। তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর যুগান্তরের কবিকে মানহারা মানবী অর্থাৎ আফ্রিকার সামনে দাঁড়াবার কথা বলেছেন। মানহারা মানবী বলতে এখানে আফ্রিকাকে বোঝানো হয়েছে। এরপর সাম্রাজ্যবাদী শক্তির হাতে আফ্রিকা যুগে যুগে শোষিত ও অত্যাচারিত হয়েছে, সেখানকার অধিবাসীদের রক্ত ও অস্ত্র ঝরেছে। আফ্রিকায় আত্মসম্মান ও মর্যাদা ধূলিসাৎ হওয়ায় কবি তাকে মানহারা মানবী বলেছেন। মানহারা বলতে কি, যার কোনো মান ইজ্জত নেই তাকেই বলা হচ্ছে মানহারা। তো মানহারা মানবী বলতে এখানে আফ্রিকাকে বোঝানো হয়েছে, অর্থাৎ আফ্রিকার কোনো আত্মসম্মান মর্যাদা কিন্তু রাখেনি এই সাম্রাজ্যবাদী শক্তিরা। তারা কী করেছিল, আফ্রিকার ওপর অত্যাচার করেছিল, ঠিক আছে, আফ্রিকার মানুষদের কৃতদাসে পরিণত করেছিল। তো সেজন্যই বলা হচ্ছে কি আফ্রিকাকে মানহারা মানবী। এরপর অপরিচিত ছিল তোমার মানব রূপ অপরিচিত থাকার কারণ উল্লেখ করো। তোমার বলতে কার কথা বলা হয়েছে। তো দেখো এখানে মানব রূপ অপরিচিত থাকার কারণটা কি না, দুর্গম জঙ্গলে ঢাকা রহস্যময় জগৎ ছিল ছায়াবৃত, আরণ্যক প্রকৃতির নিবিড় পাহারায় সেখানকার মানুষ ও নিজস্ব প্রকৃতি দীর্ঘকাল ধরে বহির্বিশ্বের দৃষ্টির অগোচর ছিল, মানে দৃষ্টির বাইরে ছিল আর কি। ওকে, এবার তোমার বলতে কী বোঝানো হয়েছে, এখানে তোমার বলতে আফ্রিকা মহাদেশের কথা বলা হয়েছে। ওকে, এই আফ্রিকা মহাদেশের মানবরূপ অপরিচিত ছিল, অর্থাৎ সাধারণ মানুষ বলতে এখানে যে বিশ্বের সেই সময় যে সভ্য জাতি ইউরোপীয় জাতি তাদের কাছে কিন্তু এই আফ্রিকা অপরিচিত ছিল, তার জন্য এই কথা বলা হয়েছে, তার মানবরূপ অপরিচিত ছিল। এরপর দেখো, সেই হোক সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি, বিষয়টি ব্যাখ্যা করে লেখো। তো শেষ পূর্ণবাণীটি কিনা, সভ্যতার শেষ পূর্ণবাণীটি হলো শ্বেতাঙ্গ শাসকের অত্যাচারে ক্ষতবিক্ষত আফ্রিকার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা। এটাই হচ্ছে সভ্যতার শেষ পূর্ণবাণী, যেটা কবি বলেছেন। তো এই বিষয়টি ব্যাখ্যা করে লিখতে বলা হচ্ছে না, সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তি আফ্রিকাকে শোষণ ও অত্যাচার করেছে, তাই এমন অপরাধের প্রায়শ্চিত্ত হিসাবে মানবতাবাদী কবি বিশ্বব্যাপী হিংস্র প্রলাপের মধ্যে আফ্রিকার দ্বার প্রান্তে দাঁড়িয়ে সকলকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।
এরপর কৃপণ আলোর অন্তঃপুরী আফ্রিকাকে কে কিভাবে বেঁধেছিল? তো সৃষ্টির আদিম লগ্নে রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে মূল ভূখণ্ড থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। বিচ্ছিন্ন আফ্রিকাকে বনস্পতির নিবিড় পাহারায় অর্থাৎ দুর্গম আরণ্যক জগতের ছায়া ঘেরা রহস্যময়তায় চিরতরে বেঁধে রেখেছিল। নেক্সট হচ্ছে সভ্যতার শেষ পূর্ণবাণী কিসের মধ্যে উচ্চারিত সেই পূর্ণবাণীর স্বরূপ কি? দেখো কিসের মধ্যে উচ্চারিত এই পূর্ণবাণী? যুগ যুগ ধরে অত্যাচারিত আফ্রিকার কাছে যুগান্তরের কবির সকলের হয়ে ক্ষমা প্রার্থনার মাধ্যমে সভ্যতার শেষ পূর্ণবাণীটি উচ্চারিত হয়েছে। এই পূর্ণবাণীটির স্বরূপ কি? না, এটি হলো শ্বেতাঙ্গ শাসকের অত্যাচারের ক্ষতবিক্ষত আফ্রিকার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও অনুশোচনা। ওকে, তো এগুলো আমরা 3 নম্বর মানের প্রশ্ন দেখলাম। এরপর 5 নম্বর মানের প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। প্রথম হচ্ছে আফ্রিকা কবিতার রচনার পটভূমি সম্পর্কে যা জানো লেখো। দেখো কবিতার পটভূমিটা কি? কবি রবীন্দ্রনাথ ঠাকুর সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতার ঘোর বিরোধী ছিলেন। 1935 খ্রিস্টাব্দে ইটালির ফ্যাসিস্ট নেতা মুসোলিনির ইথিওপিয়ায় অনুপ্রবেশকে ধিক্কার জানিয়ে অমিয় চক্রবর্তীর অনুরোধে তিনি কবিতা লিখতে অনুপ্রাণিত হন। এরপর রচনার সময়টা কি? না, সেই হিংস্রতার পরিবেশে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে 1937 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে তিনি আফ্রিকা কবিতাটি রচনা করেন। এখানে আফ্রিকার আদিম স্বাতন্ত্র্য, সাম্রাজ্যবাদী শোষণ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস ধ্বনিত হয়েছে। মানবতার পূজারী কবি ক্ষমার মন্ত্রে আস্থা রেখে সভ্যতার সংকট মোচন চেয়েছেন। এরপর আফ্রিকা কবিতায় মানবতার মর্মবাণী ধ্বনিত হয়েছে। কবিতা অবলম্বনে আলোচনা করো। তো দেখো মানবতার মর্মবাণী, এটা আমরা লিখছি। মানবতার পূজারী রবীন্দ্রনাথের এই কবিতাটি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক প্রতিবাদ। সৃষ্টির আদিতে স্বতন্ত্র থাকলেও পরে তথাকথিত সভ্য দেশগুলির লোভ আফ্রিকাকে শোষণের ক্ষেত্রে পরিণত করে। এই লাঞ্ছনার ইতিহাস কবির সংবেদনশীল মনকে আলোড়িত করে। ক্ষমার আহ্বান। ঔপনিবেশিক অত্যাচারে আফ্রিকার ধুলো মাটি সেখানকার মানুষদের রক্ত আর কান্নায় কাদা হয়ে ওঠে বা কাদা হয়। সভ্যতার নামে মানবতার এই অপমান কবি সহ্য করেননি। তাই দিন বদলের সন্ধিক্ষণে তিনি পৃথিবীর সমস্ত শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের হয়ে অপমানিত আফ্রিকার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এরপর হচ্ছে আফ্রিকা কবিতায় কবি রবীন্দ্রনাথের কবি প্রতিভার যে দিকটি প্রকাশিত তা কবিতা অবলম্বনে আলোচনা করেন। তো আফ্রিকা কবিতায় রবীন্দ্রনাথের মানসিকতা, প্রতিবাদী ও দার্শনিক কবি সত্তা প্রকাশিত হয়েছে। তিনি আফ্রিকার ভৌগোলিক ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের উপর সাম্রাজ্যবাদী শক্তির আঘাতের কথা তুলে ধরেছেন। লোহার হাতকড়ি নিয়ে সভ্যের বর্বর লোভ ইত্যাদি শব্দবন্ধ ব্যবহার করে কবি সাম্রাজ্যবাদী শক্তির প্রতি ঘৃণা বর্ষণ করেছেন। আবার পশ্চিমী শাসকদের দ্বিচারিতা ও ক্ষমতা গর্বের মাঝে কবি মানবতার ওপর আস্থা রেখে সহিষ্ণুতার ধর্মেই সভ্যতার উত্তরণ খুঁজেছেন। নেক্সট হচ্ছে আফ্রিকা কবিতায় কবি আফ্রিকা মহাদেশের জন্মের যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। আফ্রিকা কিভাবে বন্দী হলো তা আলোচনা করো। তো আফ্রিকার জন্ম। কবি আলফ্রেড ওয়েগনারের প্লেট তত্ত্বকে কাব্যিক রূপ দিয়েছেন। তিনি বলেন সৃষ্টির আদি লগ্নে বিশ্ব স্রষ্টা যখন নতুন সৃষ্টি গড়ছিলেন তখন রুদ্র সমুদ্র এসে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে আফ্রিকাকে নিয়ে যায়। আফ্রিকার বন্দিত্ব। তথাকথিত সভ্য সমাজ থেকে দূরে অরণ্যের গভীরে প্রকৃতির রহস্যময়তায় আফ্রিকা ছিল স্বতন্ত্র মানে কি আলাদা হয়েছিল আর কি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শক্তিশালী দেশগুলির শাসন আর শোষণে তার আত্মসম্মান লুণ্ঠিত হয়। সাম্রাজ্যবাদী শাসকের অপমানের স্থায়ী চিহ্ন তার বুকে এঁকে যায়। তাকে বন্দী হতে হয় ঔপনিবেশিক সভ্যতার হাতে। এরপর দেখো আফ্রিকা কবিতাটির নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো। তো কবিতাটির নামকরণ আফ্রিকা সম্পূর্ণ সার্থক ও বিষয়ানক। এখানে আফ্রিকা মহাদেশই হলো কেন্দ্রীয় চরিত্র এবং বিশ্ব মানব সভ্যতার প্রতীক। কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত আফ্রিকার জন্ম রহস্য, আদিম স্বাতন্ত্র্য, সাম্রাজ্যবাদী শক্তির হাতে তার লাঞ্ছনা, অপমানের ইতিহাস এবং শেষে যুগান্তরের কবির ক্ষমা প্রার্থনার বিষয় সমস্ত কিছুই এই মহাদেশকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। তাই নামকরণটি অত্যন্ত যথাযথ ও ব্যঞ্জনাময়।
এরপর দেখো বিদ্রুপ করছিলে ভীষণকে, বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। ভীষণকে বিদ্রুপ করা বলতে কী বোঝানো হয়েছে আফ্রিকা কবিতায়? বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে হার মানানোর তাৎপর্য কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। তো দেখো বনস্পতির পাহারায় জন্ম নেওয়া নবজাতক আফ্রিকা যখন রহস্যময় দুর্বোধ্য প্রকৃতির সঙ্গে পরিচিত হচ্ছিল, তখন তার অন্তরে ভীতি জাগে। সেই ভয়ঙ্কর ভীতিকে হার মানাতে চেয়ে সে ভীষণকে বিদ্রূপ করেছে। মা হারানো শিশুর মতো আফ্রিকা অজ্ঞানতার অন্ধকারে ডুবেছিল, কিন্তু থেমে থাকা মানে মৃত্যু। তাই সে অবজ্ঞা, অশিক্ষা, অজ্ঞতা ও শঙ্কাকে হার মানানোর জন্য প্রত্যাঘাতের পথ বেছে নেয়। বিরূপের ছদ্মবেশে সে উগ্র ও বিভীষিকাময় তাণ্ডব নৃত্য শুরু করে, যার ফলে শঙ্কা ভীত ও পরাস্ত হয়। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? ওদের আসার ফল কি হয়েছিল? ওরা কারা না রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় ওরা বলতে পাশ্চাত্য সাম্রাজ্যবাদী শক্তির ঔপনিবেশিক শাসকদের বোঝানো হয়েছে। ওরা আসার ফলে কি হয়েছিল, অথবা উক্তিটার লাইনটার তাৎপর্য লিখতে হবে। দেখো এই পংক্তিটি সাম্রাজ্যবাদী আগ্রাসন দাস ব্যবস্থার চরম পাশবিকতাকে তুলে ধরে। মানুষরূপী হিংস্র বর্বরের দল লোহার হাতকড়ি নিয়ে এসে আফ্রিকার অসহায় সরল মানুষদের কৃতদাসে পরিণত করে। শ্বেতাঙ্গ সাম্রাজ্যবাদীদের বর্বর লোভ এবং তাদের আগ্রাসনে আফ্রিকার শৃঙ্খলিত হওয়ার ঘটনাকে কবি এভাবে প্রকাশ করেছেন। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কাকে এ কথা বলা হয়েছে? কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো? দেখো আমরা এখানে উত্তরটা লিখছি, কাকে বলা হয়েছে এই কথাটা, যে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এই পংক্তিটিতে অপমানিত আফ্রিকাকে এ কথা বলা হয়েছে। কিভাবে এই অপমানিত চিরচিহ্ন মুদ্রিত হলো? তথাকথিত সভ্য পাশ্চাত্য সভ্যতা আফ্রিকাকে উপনিবেশে পরিণত করে। শ্বেতাঙ্গ উপনিবেশিকরা দাসত্বের শৃঙ্খলে তার কৃষ্ণাঙ্গ সরল মানুষগুলিকে আবদ্ধ করে। অত্যাচারিত মানুষদের রক্ত ও অশ্রুতে কর্দমাক্ত হয় আফ্রিকার পথ। সাম্রাজ্যবাদী দস্যুদের বুটের তলায় কাদার পিণ্ড এভাবেই অপমানের স্থায়ী চিহ্ন দিয়ে যায়। এরপর প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো। প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? গুপ্ত গহ্বর থেকে পশুদের বেরিয়ে আসা কোন ঐতিহাসিক ঘটনার ইঙ্গিত বহন করে? তো দেখো প্রথমে আমরা লিখছি প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে বলতে কি বোঝানো হয়েছে না, প্রদোষকাল বলতে দিনের শেষ অর্থাৎ সন্ধ্যাবেলা আর কি। ওকে, প্রদোষকাল এবং ঝঞ্ঝা বাতাস ও রুদ্ধশ্বাস শব্দগুলি সমকালীন অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার সূচক বলতে চিহ্ন আর কি, ঠিক আছে, নির্দেশ করে যেটা। এটি ইঙ্গিত করে যে সাম্রাজ্যবাদী শাসনের শেষ সময় আসন্ন। ওকে, এরপরে দেখো আমরা লিখছি ঐতিহাসিক ইঙ্গিতটা কেমন ছিল না, গুপ্ত গহ্বর থেকে পশুদের বেরিয়ে আসা বলতে আড়াল থেকে শোষণকারী পাশবিক শক্তির সামনাসামনি আশাকে বুঝিয়েছেন। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবশ্যম্ভাবী আবির্ভাবের ইঙ্গিত বহন করে, যখন সাম্রাজ্যবাদী শক্তিগুলির স্বার্থের সংঘাত সভ্য সমাজের বর্বর রূপকে প্রকট করে তোলে। এরপর দেখো শেষ প্রশ্ন আমরা দেখছি, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। উদ্ধৃত পংক্তিটির মধ্য দিয়ে রবীন্দ্রনাথের কবিসত্তার যে পরিচয় মেলে তা আলোচনা করো। অথবা দিয়ে বলতে পারে, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, কবি কোন মানহারা মানবীর দ্বারে দাঁড়াতে বলেছেন তা আফ্রিকান কবিতার বিষয়বস্তু অবলম্বনে আলোচনা করো। অথবা দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, কাকে মানহারা মানবী বলা হয়েছে তার কাছে ক্ষমা চাইবার কারণ ব্যাখ্যা করো। তো মানহারা মানবী কাকে বলা হয়েছে না, কবির মানহারা মানবী হলো আফ্রিকা, যা নিপীড়িত মানব সভ্যতার প্রতীক। পাশ্চাত্য ঔপনিবেশিক সভ্যতা তাকে শোষণ করে তার মর্যাদা ও আত্মসম্মান ধূলিসাৎ করেছে। কবির সত্তার পরিচয় আমরা এখানে লিখি, দেখো রবীন্দ্রনাথের এই পংক্তিগুলি তার প্রতিবাদী ও মানবতাবাদী কবিসত্তার চূড়ান্ত প্রকাশ। বিশ্বব্যাপী হিংস্র প্রলাপের মাঝে কবি এই অত্যাচারের একমাত্র প্রায়শ্চিত্ত হিসাবে ক্ষমা ভিক্ষার কথা বলেছেন। মানবতার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে ক্ষমা ও সহিষ্ণুতার এই আহ্বানই সভ্যতার শেষ পূর্ণবাণী। ওকে,
তো দেখো আমরা এখানে 5 নম্বর মানের প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিলাম। তো এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 10-এর আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সম্পূর্ণ কবিতাটি পড়েছি এবং এই কবিতার বিষয়বস্তু, নামকরণ এবং গুরুত্বপূর্ণ 1 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর মানের প্রশ্ন উত্তরগুলো দেখলাম। ঠিক আছে, সম্পূর্ণ কবিতাটি তোমরা খুব ভালোভাবে কয়েকবার রিডিং পড়ে এখানে বিষয়বস্তু, নামকরণ, প্রশ্ন উত্তরগুলো যদি তোমরা ভালোভাবে মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করো তাহলে কিন্তু এই কবিতা থেকে তোমাদের যে প্রশ্নই পরীক্ষা দিক তার উত্তর তোমরা খুব সহজেই লিখতে পারবে। ঠিক আছে, সুতরাং প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। আর যদি এই প্রশ্নদের PDF ফাইল পেতে যাও আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেইড কোর্সের মধ্যে থেকে তোমরা কিন্তু এর PDFগুলো সেখান থেকে নিতে পারবে এবং ভিডিও সেখানে কিন্তু দেওয়া থাকবে পেইড কোর্সের মধ্যে। যদি আমাদের এই চ্যানেল তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।